বনগাঁর ঠাকুরবাড়িতে এবার বাড়ির লড়াই, মুখোমুখি ননদ আর বৌদি। ননদ তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর, মমতা বালা ঠাকুরের মেয়ে, আর বৌদি বিজেপি প্রার্থী সোমা ঠাকুর, শান্তনু ঠাকুরের স্ত্রী। বনগাঁ ঠাকুরনগরের ঠাকুরবাড়ি মতুয়াদের ভর কেন্দ্র। আগেও ভোটের লড়াই হয়েছে বাড়ির দুই সদস্যের মধ্যে, এবার সেখানে নয়া সমীকরণ। মুখোমুখি ঠাকুরবাড়ির ননদ বৌদি। বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে মধুপর্ণা ঠাকুরকে। মঙ্গলবার চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। বাগদায় তারা টিকিট দিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে, যিনি সম্পর্কে মধুপর্ণা ঠাকুরের বৌদি। লড়াইয়ের ময়দানে যে যার জায়গা থেকে সে লড়বে। আমি যেরকম ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি, আমি আমার মতন লড়বো। আমি কারোর সাথে কারোর তুলনা করব না। আমি আমারটাকে নিয়ে ভাববো, কেননা আমাকে ময়দানে নামতে হবে। আমার বৌদি হয় সোমা ঠাকুর। পারিবারিক সম্পর্ক আলাদা, কিন্তু যেটা আমাদের পলিটিক্যালি যেটা আছে সেটা লড়াই হবে, 100% হবে। মতুয়া মহাসংঘের বড়মা বীণাপানি দেবী, তার তিন ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর, মৃদুল কৃষ্ণ ঠাকুর এবং মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। কপিল কৃষ্ণ ঠাকুর এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের ছোট মেয়ে মধুপর্ণা। মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের দুই ছেলে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। তিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাতৃসেনার সভানেত্রী। একাধিক ভোটে স্বামী শান্তনু ঠাকুরের প্রচার সঙ্গী হয়েছেন সোমা, কিন্তু সরাসরি রাজনৈতিক লড়াইয়ে নামেননি। এবার ভোট ময়দানে প্রথম প্রতিদ্বন্দ্বী ননদ। পরিবার সম্পূর্ণ আলাদা। আমি বারবার বলছি, এখানে পরিবারের সাথে রাজনৈতিক গুলিয়ে ফেললে হবে না। সাধারণ মানুষের কাছে যাব, মতুয়াদের কাছে যাব, সকলের অবশ্যই আশীর্বাদ থাকবে। কেননা আমি বারবার বলছি যে বাগদার মাটি বিজেপির মাটি। আমার বৌদি হয় সোমা ঠাকুর। পারিবারিক সম্পর্ক আলাদা, কিন্তু যেটা আমাদের পলিটিক্যালি যেটা আছে সেটা লড়াই হবে, 100% হবে। বাগদা বিধানসভায় আমরা যখন মাটিতে লড়াই করব, তখন সম্পর্কটা থাকবে না। বাগদা বিধানসভা মতুয়ারা বড় ফ্যাক্টর। বাগদায় মতুয়া ভোট প্রায় 42%। 21-এর ভোটে তৃণমূলকে 9,792 ভোটে হারান বিজেপির বিশ্বজিৎ দাস। পরে তিনি তৃণমূলে যোগ দেন। উপনির্বাচনে বাগদা থেকে মধুপর্ণা ঠাকুরকে টিকিট দেয় তৃণমূল। পদ্মের হাত থেকে বাগদা ছিনিয়ে নেয় ঘাসফুল। 2024 সালের উপনির্বাচনে 33,455 ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে দেন মধুপর্ণা ঠাকুর। যদিও 24-এর লোকসভা ভোটের ফলের নিরিখে বাগদায় 20,000-এরও বেশি ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। এবার 26-এ কি হবে? বাগদায় মুখোমুখি ননদ বৌদি। উত্তর 24 পরগনার বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। ভোট আসে ভোট যায়, মেলে প্রতিশ্রুতি, কিন্তু সমস্যা আর মেটে না। যানজটে জেরবার বাঁকুড়ার সোনামুখী। রোড জ্যামে সবসময়ই সমস্যা। স্কুলের ছাত্রছাত্রী যেতে অসুবিধা, অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা, অফিস যেতে অসুবিধা, সমস্ত কিছু 24 ঘন্টাই রোড জ্যাম থাকে। বাঁকুড়ার সোনামুখী এই শহরের মধ্যে দিয়ে গিয়েছে দুটি রাজ্য সড়ক, বিষ্ণুপুর দুর্গাপুর রাজ্য সড়ক এবং বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়ক। এই দুই রাজ্য সড়কের ক্রসিং পয়েন্টটির নাম চৌরাস্তার মোড়। স্থানীয়দের অভিযোগ, দিনের বেশিরভাগ সময়ই এই চৌরাস্তার মোড় জ্যামে জেরবার। রাস্তা পেরোতেই নাজেহাল হতে হয় অ্যাম্বুলেন্স, স্কুলের গাড়ি থেকে অফিস যাত্রী। যানজটে ভোগান্তির শেষ নেই। অভিযোগ, এই মোড়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, বিকল্প রাস্তা তৈরি না হলে এই যানজটের সমস্যা মিটবে না। রোড জ্যামে সবসময়ই সমস্যা। স্কুলের ছাত্রছাত্রী যেতে অসুবিধা, অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা, অফিস যেতে অসুবিধা, সমস্ত কিছু 24 ঘন্টাই রোড জ্যাম থাকে। যেই আসুক আমরা চাইবো যেন একটা বাইপাস হয়।
2021 থেকে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। এই সোনামুখী পড়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। 2019 সাল থেকে বিজেপির টিকিটে বিষ্ণুপুর থেকে জিতেছেন সৌমিত্র খাঁ। স্থানীয়দের দাবি, প্রতিবার ভোট এলে প্রতিশ্রুতি মেলে, কিন্তু যানজটের সমস্যা আর মেটে না। আমাদের একটা বাইপাস দরকার ছিল। বিগত 5 বছর এমএলএ, বিজেপির এমএলএ বা এমপিরা থাকা সত্ত্বেও, 10 বছর এমপি থাকা সত্ত্বেও এই কাজ কিন্তু করেনি, ভাবেও নেই। আমরা চাই সব থেকে বড় ইস্যু আমাদের হচ্ছে বাইপাসটা। এটা তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে ততদিন হবে না, কারণ আমরা তৃণমূল করছে না বলে আমরা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে করার চেষ্টা করেছিলাম, আমাদের সাংসদ চেষ্টা করেছিলেন। তৃণমূল সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তাই হয়নি। এখানে যখনই ডবল ইঞ্জিনের সরকার হবে, 2026-এ বিজেপির সরকার হবে, আর সঙ্গে সঙ্গে বাইপাসও হবে। যে সোনামুখীর বাইপাস আগামী যে 26-এ নির্বাচন হচ্ছে, যে নির্বাচনী সভা হবে সেখানে এটার ঘোষণা হবে। সোনামুখীর যে নিত্য যানজট, তাতে অনেক পথ দুর্ঘটনা ঘটেছে, তো সেটার যন্ত্রণা থেকে সোনামুখী বিধানসভার এলাকার মানুষ যাতে মুক্তি পায়, আমি ব্যাপারটা নিয়ে বিশদ আলোচনা করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন। তবে আরো একটি বিধানসভা নির্বাচন, এবারের বিধানসভা নির্বাচনের এই এলাকার মানুষের মূল দাবি বাইপাস রাস্তা। আদৌ এই বাইপাস রাস্তা হবে নাকি এই সমস্যাই থেকে যাবে, সমস্যার কোনো সমাধান হবে না, সেই দিকে তাকিয়ে রয়েছে সোনামুখী বিধানসভা এলাকার সাধারণ মানুষ। সোনামুখী থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। 23শে এপ্রিল রানীগঞ্জে ভোটের ইস্যু ধস। কয়লাখনি এলাকায় ধসের জেরে অনেক বাড়িতে ফাটল ধরেছে, অনেকেই ঘর ছাড়া। যত দ্রুত সম্ভব পুনর্বাসন দেওয়া হোক, ভোটের বাজারে জোরালো দাবি। দেশের প্রথম কয়লা শহর রানীগঞ্জ। 1774 সালে ভারতে প্রথম রানীগঞ্জের খনি থেকে কয়লা তোলা হয়। কয়লা এই শহরের ইতিহাসে, ভূগোলে। কয়লা থেকে পেট ভরে, আবার ঘরে ফাটলও ধরে। 2024 ভোট বয়কট করেছি, এখনো ভোট হইলে আমাদের গ্রামের মধ্যে কোনো কিছু হচ্ছে নাই, না পুনর্বাসন পাইনি। পুনর্বাসন চাই আমরা। যখন তখন ধস, রাস্তায় ফাটল, বাড়ির দেওয়ালে চিড়, চাঙড় ভেঙে পড়া, এসব পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের প্রতিদিনের আতঙ্ক, যার জেরে অনেকেই ঘর ছাড়া। স্থানীয়দের নানা অভিযোগ, যেমন ইসিএল এর বিরুদ্ধে অপরিকল্পিতভাবে খননের অভিযোগ, মাটি খোঁড়ার পর আর ভরাট করা হয় না বলে অভিযোগ। এসবের নিটফল রানীগঞ্জে বারবার ধস। 1997 সালে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন আসানসোলের প্রাক্তন সিপিআইএম সাংসদ হারাধন রায়। শীর্ষ আদালত পুনর্বাসনের নির্দেশ দেয়। সেই মতো খরচের দায়িত্ব নেয় কোল ইন্ডিয়া। আবাসনের জমি খোঁজে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সেই জমিতে নতুন আবাসন তৈরিও হয়েছে, কিন্তু পুনর্বাসন হবে কবে? ভোটের মুখে রানীগঞ্জে জোরালো প্রশ্ন। আতঙ্কে তো আমরা আছি, সারাদিন তো আতঙ্কে আছি। গ্রামের এখন পুনর্বাসনের কোনো ব্যবস্থা হয়নি। এখন পর্যন্ত বলছিল যে ডিডিএ বা ইসিএল কর্তৃপক্ষ যারা বলছেন যে এখন পর্যন্ত পুনর্বাসনের আমরা চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা করছি, কিন্তু এখন পর্যন্ত পুনর্বাসনের কোনো অবস্থা এখনও কোনো দেখতে পাচ্ছি না। এখন হ্যাঁ, ভোটের সময় তো আসে সব, মানে বলে যায় যে হ্যাঁ পুনর্বাসনের চেষ্টা করছি, আশা করি হয়ে যাবে। প্রতি মুহূর্তে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। আজকে হয়ে গেল বিগত 6 বছরের কাছাকাছি, এখন অবধি কোনো পুনর্বাসনের কোনো গল্প নেই, খালি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কন্টিনিউ, কিছু হয়নি এখন অবধি জানি না যে আমরা কবে পুনর্বাসন পাবো, বা কি আমাদের জীবনটা এখানে পেরিয়ে যাবে না অন্য কোথাও যেতে পারবো আমরা, ইসিএল কিছু দেবে আমাদের। স্টেট গভর্নমেন্টের যারা পরিচালিত তৃণমূল কংগ্রেসের লোকজনরা বলতে পারবে, কারণ তাদের হাতে পুরো ডকুমেন্টেশন, কিন্তু তাদের গাফিলতির জন্য এখনো পর্যন্ত বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন থেকে শুনছি যে রানীগঞ্জ উঠে যাচ্ছে, রানীগঞ্জ ধস কবলিত এরিয়া, রানীগঞ্জ যেখানে ছিল সেখানেই আছে, বড় বড় বিল্ডিং আরো বেশি বিশেষ করে তৈরি হচ্ছে। তো এই ব্যাপারটা আমি নির্বাচিত হওয়ার পরে, গভর্নমেন্ট আসার পরে আমি নিশ্চয়ই দেখব। ইসিএল ম্যানেজমেন্ট যে চক্রান্ত করছে, এখানে ওপেন কাস্ট করে পরে যে কয়লা তুলে নিয়ে বেরিয়ে যাবে, রানীগঞ্জ শহরের মতো ঐতিহ্য শহরকে যদি কেউ বঞ্চিত করার চেষ্টা করে, তার জন্য যা আন্দোলনে যাদের সহযোগিতা, যাদের আন্দোলন শুরু হয়েছে তাদের সঙ্গে আমরা সহযোগী হয়ে পড়ে বিশাল আন্দোলন করব এবং এইটা প্রতিবাদ করে আমরা রুখবো এটাকে। আসানসোল খনি অঞ্চলের এক বড় সমস্যা ধস। পুনর্বাসন কবে পাবে দাবি উঠেছে একাধিকবার। ভোট আসে, ভোট যায়, পাই শুধু আশ্বাস। আবার বিধানসভা নির্বাচন, তাদের দাবি কি পূরণ হবে? পাবে তারা পুনর্বাসন? খনি অঞ্চলের ধস কবলিত এলাকার মানুষরা। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।